তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে এবং কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছো প্রোগ্রামিং ভাষার উপরে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকে প্রোগ্রামিং ভাষার উপরে অর্থাৎ আইসিটি বইয়ের পঞ্চম চ্যাপ্টার প্রোগ্রামিং ভাষার উপরে একটি ভিডিও তৈরি করব এবং এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে খুঁটিনাটি বেশ কিছু তথ্য জানতে পারবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অনেক খুঁটিনাটি তথ্য জানতে পারবে। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটি কথা বলে নেই যে এর আগে আমি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইসের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আসো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা হচ্ছে এমন একটি ভাষা, সেটা হচ্ছে মেশিনের বোধগম্য ভাষা। আমরা জানি যে মেশিন শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, অর্থাৎ আমাদের মানুষের মতো ভাষাকে সে বুঝতে পারে না। সেজন্য 0 এবং 1 দ্বারা লিখিত যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। তো আমরা জানি যে 0 মানে হচ্ছে ভোল্টেজ নেই এবং 1 মানে হচ্ছে ভোল্টেজ আছে। তো এই জিনিসটাই হচ্ছে মেশিনকে বোঝানোর জন্য মেশিন ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এখন একটি তথ্য তোমরা জেনে নাও এখান থেকে যে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এই তথ্যটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, এমসিকিউতে আসার মতো। অর্থাৎ মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এরপরে আসো আমরা দেখি যে অ্যাসেম্বলি ভাষা কি। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখিত ভাষা। এই ভাষাটাই বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। সাংকেতিক চিহ্ন যেমন ধরো যে আমরা ব্যবহার করতে পারি এইরকম যে LDA। এই LDA একটি সাংকেতিক বা নেমোনিক বলতে পারো। এই LDA দ্বারা বোঝানো হয় যে লোড করা। এরপরে ধরো থাকতে পারে STA মানে হচ্ছে স্টোর করা বা স্টোর করা অর্থাৎ সংরক্ষণ করা। এরপরে ধরো ব্যবহার করা হয়ে থাকে CLR অর্থাৎ ক্লিয়ার করা। ADD অ্যাড মানে হচ্ছে যোগ করা। এরকম অনেক ধরনের নেমোনিক আছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে খুঁজলে অনেকগুলো এরকম তালিকা পাবে নেমোনিকের। এই নেমোনিকগুলো মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এ থেকে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। বলা হতে পারে যে ADD এটি কোন ভাষার নেমোনিক? তখন তোমরা উত্তর করবে যে এটি একটি অ্যাসেম্বলি ভাষার নেমোনিক বা অ্যাসেম্বলি ভাষার নির্দেশক। আরেকটি তথ্য তোমরা জেনে রাখো যে মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষার কোড লেখা এবং পড়া অনেক বেশি সহজ হয়ে থাকে। এরপরে কি রয়েছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। তো এই ভাষাটা কি করে? যে কোনো ধরনের সফটওয়্যারে তৈরি করা যায়। আর তোমরা জানো সি প্রোগ্রামিং বা সি ভাষার সঙ্গে তোমরা পরিচিত আছো। এই সি ভাষাটা হচ্ছে একটি মধ্যম স্তরের ভাষা। তো এই তথ্যটি তোমরা জেনে রাখো যে সি ভাষাটি হচ্ছে একটি মধ্যম স্তরের ভাষা। তবে পাশাপাশি এটাও জেনে রাখো যে সি ভাষাকে দিয়ে সরাসরি অনেক সময় প্রোগ্রাম দ্বারা কি করা হয়? হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায়। এজন্য পাশাপাশি উচ্চ স্তরের ভাষারও সুবিধা পাওয়া যায়। তো এখন আসলে আমরা দেখি যে উচ্চ স্তরের ভাষা কি। প্রোগ্রাম সহজে বোঝার জন্য সর্বজনীন ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা খুবই সময় সাপেক্ষ হয়ে থাকে। এছাড়া নিম্ন স্তরের ভাষায় লেখা প্রোগ্রাম কি ডিবাগিং করা কঠিন হয়ে থাকে। এখন এখান থেকে এমসিকিউ তোমাদের জন্য আসতে পারে যে কোন ভাষায় লেখা প্রোগ্রাম ডিবাগিং করা কঠিন হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে নিম্ন স্তরের ভাষা। তাই উচ্চ স্তরের ভাষা তৈরি করা হয়েছে। এই উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যেমন C++, এরপর রয়েছে তোমার জাভা, এরপর রয়েছে প্যাসকেল, অ্যালগল, ওরাকল, কোবল ইত্যাদি ভাষা। এগুলো হচ্ছে তোমার উচ্চ স্তরের ভাষা। এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে সি ভাষা, তোমাদেরকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন ভাষাটি একই সাথে মধ্যম স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে সি ভাষা বা সি প্রোগ্রামিং। তো আরও কিছু উচ্চ স্তরের ভাষা আছে, যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি ভিজুয়াল বেসিক এটি একটি উচ্চ স্তরের ভাষা। আরও কিছু ভাষা রয়েছে যেমন ধরো পাইথন একটি উচ্চ স্তরের ভাষা। তোমরা বইয়ে হয়তো আরও কিছু ভাষা সম্পর্কে জানতে পারবে। তো এই ভাষাগুলো থেকে এমসিকিউ আসতে পারে যে এই ভাষাগুলো কোন ধরনের ভাষা? তোমাদের উত্তর হবে উচ্চ স্তরের ভাষা। এখন আসো আমরা আরেকটি বিষয় নিয়ে জানি, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুবাদক প্রোগ্রাম কি? যেই প্রোগ্রামটা কি করে? সোর্স প্রোগ্রামকে
অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে সেটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। কেমন? সোর্স প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষায় না লেখা প্রোগ্রাম, অর্থাৎ সাধারণত আমরা যেই প্রোগ্রামগুলো লিখে থাকি আমাদের নিজেদের ভাষায়, সেই প্রোগ্রামগুলোকে বলা হয় হচ্ছে সোর্স প্রোগ্রাম। এইরকম সোর্স প্রোগ্রামকে যখন মেশিন ভাষায় লেখা হয় বা মেশিনের বোধগম্য করে তোলা হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজ। অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করাই হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজ। এখন আসলে আমরা জানি যে কি ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে একটি রয়েছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে যেটা অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে, সেটাই হচ্ছে অ্যাসেম্বলার। এরপরে রয়েছে ইন্টারপ্রেটার, যেটা হচ্ছে অনুবাদক, যেটা হচ্ছে কি করে উচ্চ স্তরের ভাষাকে অবজেক্ট করে রূপান্তরিত করে। এরপরে রয়েছে কম্পাইলার, এটাও ঠিক একইভাবে উচ্চ স্তরের ভাষাকে অবজেক্ট কোডে পরিণত করে। এখন ইন্টারপ্রিটার এবং কম্পাইলারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে যে কম্পাইলার কি করে একটা কোডকে, ধরো সোর্স কোডকে একসাথে সম্পূর্ণটা অনুবাদ করতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার কি করে একসাথে করে না, এটা কি লাইন বাই লাইন অনুবাদ করার চেষ্টা করে। এখন আমরা আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবো। তার আগে তোমাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আইসিটির পাশাপাশি ইংরেজি সাবজেক্টটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এখনও ইংরেজি গ্রামারে সমস্যা রয়ে গেছে, তো তাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল একটি কোর্স লঞ্চ করেছে, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে। তো এই কোর্সটিতে টোটাল 100টির উপরেও গ্রামারের উপরে ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো দেখলে বা এই কোর্সটি করলে তোমাদের গ্রামার সম্পর্কিত অনেক খুঁটিনাটি কনফিউশন দূর হয়ে যাবে। পাশাপাশি তোমরা এখানে 350-এর বেশি কুইজ আছে, যেগুলো দিয়ে নিজেদের ভর্তি প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে এই কোর্সটি করে নিতে পারো। এখন আসো আমরা আলোচনা করি যে অ্যালগোরিদম সম্পর্কে। অ্যালগোরিদমটা হচ্ছে, তোমরা ধরো যখন একটি প্রোগ্রামিং ভাষায় একটা প্রোগ্রাম রচনা করবে, তার আগে কিছু কিছু কাজ থাকে, সেই কাজগুলোর অংশ হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের মাধ্যমে আমরা করি কি, যে নিজেদের ভাষায় একটু প্রোগ্রামটাকে গুছিয়ে নেই, অর্থাৎ সমস্যা সমাধানগুলোকেই ধারাবাহিকভাবে আমরা একটা ধাপে ধাপে লিখে নিই নিজেদের ভাষায়। তো এই বিষয়টা হচ্ছে অ্যালগোরিদম। এরপরে রয়েছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? অ্যালগোরিদমটাকেই যখন আমরা একটু সংকেতের সাহায্যে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব, সেটাই হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মূলত 2 প্রকার এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন আসো আমরা একটু দেখে নিই যে ফ্লোচার্টে কি কি ধরনের প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথম যে প্রতীকটি দেখতে পাচ্ছ, এটি কি বলা হয় হচ্ছে টার্মিনাল, অর্থাৎ টার্মিনাল বলতে বোঝাচ্ছ এই প্রতীকটা ব্যবহার করা হয় শুরু এবং শেষ নির্দেশ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কিছুটা বৃত্তের মতো এই প্রতীকটি। এরপরে রয়েছে ইনপুট, এটা মূলত সামান্তরিকের মতো দেখতে, এটাতে মূলত ইনপুট এবং আউটপুটকে বোঝানো হয়ে থাকে। এরপরে রয়েছে অপারেশন বা প্রক্রিয়াকরণ চিহ্ন, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো। এইখানে মূলত যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে এই প্রক্রিয়াকরণের মধ্যে বোঝানো হয়। এছাড়া রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার চিহ্ন, এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে কোনো একটা সিদ্ধান্ত যখন নিতে হয় তখন এই চিহ্নটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে কানেক্টর বা সংযুক্তি চিহ্ন, এরপর রয়েছে প্রবাহ দিক বা নির্দেশক চিহ্ন। এখন এইগুলো উপস্থাপন করার কারণ হচ্ছে যে তোমাদের এমসিকিউ আসতে পারে যে এইরকম সাংকেতিক চিহ্নগুলোকে বা প্রতীকগুলোকে পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদেরকে বলা হলো যে এই চিহ্নের কাজ কি কিংবা এই প্রতীকের কাজ কি, তখন তোমাদের উচিত হবে বা তোমরা সঠিক উত্তরটি দাগানোর চেষ্টা করবে। এখানে মূলত আমি গুরুত্বপূর্ণ কিছু প্রতীক উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতীক পাবে, সেগুলো তোমরা দেখে নেবে। এখন আসলে আমরা দেখি সুডোকোড কি। সুডোকোড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সুডোকোড হচ্ছে, সুডো একটি গ্রিক ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে ছদ্ম। এটা এমসিকিউতে আসার মতো একটি প্রশ্ন, এটি একটি গ্রিক শব্দ। তো সুডোকোড হচ্ছে যে আমরা সাংকেতিকভাবে যখন প্রোগ্রাম লেখার আগে যখন আমরা সাংকেতিকভাবে বোঝানোর চেষ্টা করি বা বোঝাই যেই কোডের মাধ্যমে, সেটা হচ্ছে সুডোকোড। যেমন ধরো আমরা কিন্তু যে যখন ফ্লোচার্ট অঙ্কন করি, ফ্লোচার্টে কিন্তু আমরা অনেক সময় এভাবে ইনপুট নেই, যে লেখা থাকে যে ইনপুট এ বি। এখানে কিন্তু আমরা তেমন কিছু বিস্তারিত লিখি না, সংক্ষেপে কিছু বোঝানোর চেষ্টা করি। তো এই বিষয়টাই হচ্ছে সুডোকোড। এরপর আসলে দেখি যে ডিবাগিংটা আসলে কি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ের জন্য। বাগ মানে হচ্ছে কি পোকা,
আর ডিবাগ মানে হচ্ছে পোকা বাছা, অর্থাৎ প্রোগ্রামের মধ্যকার যে সমস্ত ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করার প্রক্রিয়া হচ্ছে ডিবাগিং। এখন আসলে আমরা দেখি যে কত ধরনের ডিবাগিং রয়েছে বা কত ধরনের ভুল করা যায় এবং ভুলগুলো সংশোধন করা যেতে পারে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 ধরনের, আমি উল্লেখ করেছি 3 ধরনের ভুল হয়ে থাকে সাধারণত প্রোগ্রাম লেখার ক্ষেত্রে। প্রথমটি রয়েছে ডেটার ভুল, অর্থাৎ আমরা প্রোগ্রাম লেখার সময় যেই ডেটাগুলো ইনপুট করে থাকি সেই ডেটার মধ্যে ভুল থাকতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে 75-এর জায়গায় আমরা 57 লিখতে পারি, এই ধরনের ভুল করতে পারি। তো আমাদের যদি ডেটার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কম্পিউটার কোনো ধরনের ওয়ার্নিং প্রদর্শন করবে না, অর্থাৎ আমাদের কোনো ওয়ার্নিং দেখাবে না। এরপরে রয়েছে যুক্তিগত ভুল বা লজিক ভুল, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো কোনো একটা প্রোগ্রামে তুমি ভুল করে সাম ইকুয়াল টু এ প্লাস বি লেখার কথা, সেখানে তুমি লিখে ফেলে সাম ইকুয়াল টু এ মাইনাস বি। এখন এটা কিন্তু তোমার একটা যুক্তিগত ভুল হয়ে গেল, অর্থাৎ প্রোগ্রামটা কিন্তু তোমার একেবারেই ভুল হয়ে গেল। তুমি যেই জিনিসটা কাঙ্ক্ষিত জিনিসটা কাজ করার জন্য প্রোগ্রামটি লিখছো সেই কাজটি আর করতে পারবে না। তো এই ধরনের ভুল হচ্ছে যুক্তিগত ভুল বা লজিক্যাল ভুল। তো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে এই টাইপের, যে দেওয়া থাকলো যে সাম ইকুয়াল টু এ প্লাস বি এর পরিবর্তে এ মাইনাস বি লেখা আছে, অর্থাৎ এখানে কোন ধরনের ভুল হয়েছে? তোমাদের উত্তর হবে এখানে লজিক্যাল ভুল বা যুক্তিগত ভুল। এছাড়া থাকতে পারে যে এক্স লেস দেন এক্স গ্রেটার দেন ওয়াই এর পরিবর্তে এক্স লেস দেন ওয়াই আছে, এটা কোন ধরনের ভুল? এটাও একটি যুক্তিগত বা লজিক্যাল ভুল। আচ্ছা, এরপরে রয়েছে সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুলটা কি? ধরো আমাদের গ্রামাটিক্যাল ভুল, অনেক সময় আমরা অনেক সময় চিহ্ন ব্যবহার করতে ভুলে যাই। যেমন সি প্রোগ্রামিং লেখার আগে ধরো আমরা এভাবে লিখে থাকি যে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখে থাকি, ইনক্লুড। এখন কোনো কারণে ভুলবশত এই হ্যাশটা তুমি লিখতে ভুলে গেলে, সেক্ষেত্রে এই ভুলটা হবে একটি সিনট্যাক্স ভুল। তাছাড়া ধরো আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু লিখি যে প্রিন্ট এফ দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেট দিই। এখন তুমি ব্র্যাকেটটা দিতে ভুলে গেলে, এক্ষেত্রেও এটা কি একটা সিনট্যাক্স ভুল। অথবা তুমি সেমিক্লোন দিতে ভুলে গেলে, এটাও একটি সিনট্যাক্স ভুল। তো এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। তো এই হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের উপরে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।